এখানে দেখেন লেকচার 31 স্পিকিং ক্লাস 04। সো আপনাদের এর আগে আমি দুইটা টপিকের উপর স্পিকিং করিয়েছি বা দেখিয়েছি, সেটা হচ্ছে আ জার্নি দ্যাট ইউ এনজয়েড, এরপর হচ্ছে লেইজার টাইম অর পাস টাইম। তার আগে আমি বলেছিলাম ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, ইউর পাস্ট অ্যাক্টিভিটিস, ইউর ফিউচার অ্যাক্টিভিটিস, এইগুলোর উপর দেখতে। যাই হোক, কিভাবে আপনি ইংলিশ স্পিকিং এ এক্সপার্ট হবেন, কিভাবে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, কিভাবে আপনি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ইংলিশে কথা বলতে পারেন, এইটাই আমাদের মেইন ফোকাসে রাখতে হবে। আমি কি করি? আমি বলছি যে এখানে একটা সার্টেন প্যাসেজ আছে। সার্টেন মানে একটা নির্দিষ্ট প্যাসেজ এখানে দেওয়া আছে। এখানে কয়েকটা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে 5টা কোশ্চেন, এর এগেনস্টে এখানে একটা অ্যান্সার আছে। মানে কোশ্চেন গুলোকে একটু দেখেন, মনে করেন আমি আপনার এক্সামিনার, আমি আপনাকে স্পিকিং টেস্ট নিব। আপনাকে আমি এই প্রশ্নগুলো করলাম যে টপিকটা হচ্ছে আ বুক ফেয়ার আই ভিজিটেড। আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন বই মেলা দেখতে চাননি। বই মেলা না হোক, যারা গ্রাম অঞ্চলে থাকেন হয়তো বই মেলা দেখেননি, বই মেলা শহর কেন্দ্রিক হয়। কোনো বৃক্ষ মেলা হোক, কোনো বৈশাখী মেলা হোক, কোনো বাণিজ্য মেলা হোক, বা ইভেন কোনো এনি কাইন্ডস অফ ফেয়ার, সেটা ঈদের মেলা হোক। সো এনি কাইন্ডস অফ ফেয়ার ইফ ইউ ভিজিট, যদি আপনি ভ্রমণ করেন, আপনাকে সেই এক্সপিরিয়েন্সটা ইংলিশে শেয়ার করতে হবে। এখানে লেখা আছে নির্দিষ্ট একটা বিষয়ের উপর, বই মেলা, বাট আপনি যে কোনো মেলাকে ডিসক্রাইব করতে পারেন। আমি বলছি না সবাই বই মেলাতে গিয়েছেন, অনেকে হয়তো যাননি, তো যে কোনো একটা মেলা। যেমন এখানে বলছে হাউ ইজ 21শে বই মেলা, উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, বলছে কার সাথে আপনি বুক ফেয়ারে গিয়েছিলেন, বইমেলায় গিয়েছিলেন, এটা আপনাকে ইংলিশে অ্যান্সার করতে হবে। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, অর্থাৎ এই মেলাটা কোথায় ছিল, কোথায় হয়েছিল, প্লেসটা কি ছিল, কেমন ছিল, মেলার প্রাঙ্গণটা কেমন ছিল, সেটা বলছে। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, প্রিমিজেস মানে উদ্যান, মাঠ, প্রাঙ্গণ। বলছে মেলার মাঠটা কেমন ছিল। বলছে হুম ডিড ইউ সি দেয়ার, আপনি সেখানে কাদেরকে দেখেছিলেন বা কাকে দেখেছিলেন। হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে আপনি কি গ্যাদার করেছিলেন। গ্যাদার মানে জড়ো করা, মানে একত্রিত করা, মানে নিয়ে আসা, কি এনেছিলেন, কি অর্জন করেছিলেন, অ্যাচিভ করা যেটাকে বলা হয়। সো এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে ইংলিশে। এখন আপনি ভেবে দেখেন তো, আপনি কি গ্রামেটিক্যাল ফাংশন ঠিক রেখে প্রত্যেকটা কোশ্চেনের উপর অ্যান্সার করতে পারবেন? এই স্পিকিংটা মানে প্রাইমারি লেভেলে যারা থাকে, আমি কেন এইভাবে স্পিকিংটা করাই, কিভাবে, এইখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, এই কোশ্চেন গুলোর এগেইনস্টে এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে। এই অ্যান্সারটা দেখেন, ভালোভাবে বোঝেন। আমি আপনাকে বলছি পড়তে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার আপনি এটা পড়েন। এই একটা রিডিং প্যাসেজ পড়লে, একটা প্যাসেজ রিড আউট করলে আপনার বেনিফিটটা কি? আপনার রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে 1 নাম্বার। আপনি একটা প্যাসেজ পড়ার পর বুঝতে পারছেন যে সেন্টেন্স গুলো কিভাবে অর্গানাইজ করা, একটা সেন্টেন্সের ভিতর রাইটিং এর ফরমেশনটা কেমন, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোথায় ফ্রেজের ব্যবহার আছে, কোথায় ক্লজের ব্যবহার আছে। রাইটিং এর ফাংশনটা আপনি বুঝতে পারছেন। একটা প্যাসেজ যদি রিড আউট করেন, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়। একটা প্যাসেজ যদি আপনি রিডিং করেন, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হয়। একটা প্যাসেজ যখন আপনি রিডিং করবেন, করার পর এখানে তো একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এটা বোঝার পর আপনার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করতে হবে এই কোশ্চেনের এগেনস্টে। অর্থাৎ আপনি যদি একটা মেলায় ভ্রমণ করেন, সেটা যে মেলা হোক, বই মেলা হোক, বাণিজ্য মেলা হোক, বৈশাখী মেলা হোক, ঈদের মেলা হোক, সেটা আপনাকে আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে হবে যে আপনি কবে মেলায় গিয়েছিলেন, কার সাথে গেছিলেন, কি দেখেছিলেন, কি নিয়ে এসেছিলেন সেইখান থেকে। এই এটা আপনাকে ইংলিশে বলতে হবে। তো যদি একটা অ্যান্সার দেখা যায়, একটা অ্যান্সার, স্যাম্পল অ্যান্সার প্র্যাকটিস করা যায়, নিজের অ্যান্সারটা দিতে সহজ হয়। ইনফরমেশন ছাড়া কোনো কিছুই বলা যায় না। ইভেন আমি যদি আপনাকে বাংলাতেও কথা বলতে বলি, মানুষের জ্বর হয় না, আমি যদি আপনাকে বলি জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো বাংলায়, ফেভার, জ্বর, জ্বর সম্পর্কে বাংলায় 10টা বাক্য বলেন তো। আপনি কি বলতে পারেন? যে জ্বর হলে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, বা জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হয়। বাকি সেন্টেন্স দেখেন তো বলতে পারেন কিনা, বাংলাতে বলেন, বাংলা, দেখবেন যে ব্রেনে আসবে না। বাট একটা একটা ডাক্তারের কাছে, মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে আপনি বলেন যে ডাক্তার সাহেব জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো, জ্বর হলে কি হয় উপদেশ দেন তো, সে বলতে পারবে। কারণ
সে ওই বিষয়ে ওয়েল ইনফর্ম, সে ওই বিষয়টা নিয়ে সবসময় ঘাটাঘাটি করে, তার ওই বিষয়ে পড়াশোনা করা আছে। তো ইনফরমেশন ছাড়া বাংলাতেই যখন একটা বিষয়ের উপর কথা বলা যায় না, আপনি ইংলিশে কিভাবে কথা বলবেন? ইংলিশে বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দিলে কি হয়, এর সব থেকে বড় বেনিফিট হচ্ছে নতুন নতুন সেন্টেন্সের ফরমেশন বা স্ট্রাকচার জানা যায়, সেন্টেন্সের টাইমিং বোঝা যায়, ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার ভালোভাবে করা যায়। আর র্যান্ডমলি যদি আপনি কারোর সাথে স্পিকিং করেন, যে হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, হুইচ ইজ ইউর ফেভারিট ফুটবল টিম, এইভাবে যদি র্যান্ডমলি আপনি কথা বলেন, এখান থেকে ডেভেলপমেন্টটা আসে না, বিশেষ করে ভোকাবুলারি ডেভেলপমেন্ট। আপনার হয়তো ফ্লুয়েন্সি আসবে, ফ্লুয়েন্সি থাকবে, বাট ওই সেম কথাগুলো আপনি প্রত্যেকের সাথে ঘুরাই ফিরাই বলবেন। যখনই একটা স্পিকিং টপিকের উপর আপনার টেস্ট নেওয়া হবে, একটা আইএলটিএস এক্সাম ফেস করতে যাবেন, তখন আর আপনি পারবেন না। বাট এই ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাসেজের উপর কথা বললে ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, রিডিং এর ডেভেলপমেন্ট আসে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি সেন্স অর্থাৎ টেন্স এর ফাংশন, টাইমের ফাংশনটা ভালোভাবে বুঝতে পারেন। সো ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলোকে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আপনি কিভাবে অ্যান্সার করবেন? তো আমি বলছি বারবার, আমি প্যাসেজ রিডিং এর উপর গুরুত্ব দেই। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এইটা আমি একটু পড়ি, আপনারা একটু ভালোভাবে দেখেন। এই প্যাসেজের অর্থ বুঝতে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। বলছে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, বাংলা অর্থটা হচ্ছে গত ফেব্রুয়ারিতে। এটা কি? এটা জাস্ট একটা ফ্রেজ। হ্যাঁ, এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, বা আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন, অ্যাডভার্ব অফ টাইম। এইখান থেকে বাক্যটা শুরু, আই এটা সাবজেক্ট, ওয়েন্ট এটা ভার্ব। এখানে এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করা ভার্বের উপর, প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, বা সাবজেক্টের পরেই ভার্ব বসে। তো দেখেন কি বলছে, আই ওয়েন্ট টু ভিজিট দ্য একুশে বইমেলা। বলছে আমি একুশে বইমেলা ভ্রমণে গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স? আমি আপনাকে বলছি, আপনি যদি জীবনে কোনোদিন কোনো মেলা ভিজিট করে থাকেন, সেটা বর্ণনা করেন, আপনার এক্সপিরিয়েন্সটা বর্ণনা করেন, তাহলে আপনার অতীতের কোনো ঘটনা আপনাকে শেয়ার করতে হচ্ছে বা হবে। তো অতীতের কোনো ঘটনা যখন আপনি বলতে যাবেন, শেয়ার করতে যাবেন, শেয়ার করতে হবে, তখন আপনাকে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সো কোন টেন্সে আমি কথা বলবো এটা বোঝা যায় টপিক দেখে এবং কোশ্চেন দেখে। এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো পাস্ট টেন্সে, কোশ্চেন গুলো পাস্ট টেন্সে লেখা, তাহলে আপনার উত্তরটা পাস্ট টেন্স মেনটেন করে বলতে হবে। সো আই ওয়েন্ট টু ভিজিট দ্য একুশে বইমেলা। এবার হচ্ছে হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। হুইচ মানে কি? যেটি। ওয়াজ মানে ছিল। যেটি ছিল অনেক ঘটনা এবং অভিজ্ঞতায় ভরপুর। এটা একটা রিলেটিভ প্রোনাউন। হুইচ শব্দটা কি বলেন তো, কি বলছি? রিলেটিভ প্রোনাউন। মানে এখানে আরেকটা আলাদা ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। একটা বাক্যের ভিতর দুটো ক্লজ, দুটো ক্লজ মানে আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব। একটা একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট বলা হয়। সো ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট একুশে বইমেলা হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস। মানে এই মেলাটা হয়েছিল, জায়গা নিয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমির প্রাঙ্গণে বা বাংলা একাডেমির উদ্যানে, মাঠে। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি। এটা বাংলাদেশের সব থেকে বড় এবং জাঁকজমকপূর্ণ বই মেলা। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস। আমি এই মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। আই সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে আমি গিয়েছিলাম। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি অর্থাৎ বাংলা একাডেমির প্রাঙ্গণ টুক আ ফেস্টিভ লুক, উৎসব মুখর একটা পরিবেশ নিয়েছিল। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক। দেয়ার আর আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। সেখানে অনেকগুলো বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো ছিল। দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। Visitors are moving from one row to another just like the row of ants. অর্থাৎ ভ্রমণার্থীরা, দর্শনার্থীরা এক রো মানে এক সারি থেকে অন্য সারিতে যাচ্ছিল পিঁপড়ার সারির মতো। বইমেলায় যারা গেছেন দেখছেন, এক একটা স্টল থাকে, এক সারি থেকে আরেক সারি, এক লাইন থেকে আরেক লাইন আরেক দোকানে যায়। তো সেই কথাটা বলছে। এবার বলছে পিপল ওয়ার লুকিং। তাহলে এগুলো কোন টেন্স জানেন? এই যে ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, মানে যাচ্ছিল, সরছিল, ভ্রমণ করছিল, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। স্ট্রাকচার কি? সাবজেক্টের পর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি।
পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস। মানুষ খুঁজতেছিল তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। পিপল ওয়ার লুকিং, মানুষ খুঁজতেছিল ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশন, কিছু ভ্রমণার্থীরা নতুন পাবলিকেশন খুঁজছিল। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর new publications. We visited a lot of stalls and bought a number of books. আমরা অনেকগুলো দোকান ঘুরেছিলাম, ভ্রমণ করেছিলাম এবং অনেক বই কিনেছিলাম। Of the books, বইগুলোর ভিতর, there were story books, science fiction and autobiographics. বইগুলোর ভিতর কি কি বই ছিল? গল্পের বই, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান এবং অটোবায়োগ্রাফিক্স। এবার বলছে, while we were about to finish our visit, যখন আমরা প্রায় ভ্রমণটা শেষ করেছিলাম, I noticed the great writer ডক্টর জাফর ইকবল সিটিং অন আ চেয়ার ইন ফ্রন্ট অফ এ স্টল। আমি লক্ষ্য করেছিলাম, খেয়াল করেছিলাম ডক্টর জাফর ইকবল একটা চেয়ারে বসা, বিখ্যাত লেখক ডক্টর জাফর ইকবল একটা চেয়ারে বসা একটা দোকানের সামনে, মানে চেয়ারে বসা থাকতে দেখেছিলাম একটা দোকানের সামনে, ইন ফ্রন্ট অফ এ স্টল। অ্যান্ড আই অলসো নোটিসড, এগুলো কোন টেন্স বলেন তো? আমি দেখেছিলাম, লক্ষ্য করেছিলাম, পাস্ট টেন্স। সাবজেক্টের পর দেখেন এই যে নোটিসড, ইডি, ভার্বের সাথে ইডি। সো আই অলসো নোটিসড দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম। আমি আরো লক্ষ্য করেছিলাম বিখ্যাত কবি আল মাহমুদ তার পাশে বসা। Two great personalities were talking with each other, and curious people are gathering round them for taking their autograph. বলছে এই দুই মহান ব্যক্তিত্ব একে অন্যের সাথে কথা বলছিল এবং আগ্রহী জনগণ আর গ্যাদারিং রাউন্ড দেম, তাদের পাশে ভিড় করছিল, গ্যাদার করছিল, জড়ো হচ্ছিল। জড়ো হচ্ছিল বাংলাটা বুঝছেন? দেখেন, আমি যে ইংলিশটা পড়বো, আমরা অনেকেই প্যাসেজ পড়তে পারি, প্যাসেজ রিডিং করতে পারি, বাট অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারি না। অ্যাকচুয়াল বাংলা অর্থটা বের করেন। ওয়ার গ্যাদারিং রাউন্ড দেম, তাদের চারপাশে জড়ো হচ্ছিল, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ, তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। অ্যাট লাস্ট we finished our visit to the fair and I came back home. অর্থাৎ অবশেষে আমরা ভ্রমণটা শেষ করেছিলাম, এই ফিনিশটা এখানে বার। and I came back home, এবং আমি বাসায় এসেছিলাম, with a lot of experience and a permanent impression of the fair in mind. তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই যে বইমেলার একটা এক্সপিরিয়েন্স একজনের আপনারা দেখলেন, এইটার উপর ডিপেন্ড করে, এইটার উপর ভিত্তি করে আপনাদের নিজেদের একটা প্রেজেন্টেশন দিতে হবে। আপনারা নিজেরা আহ নিজেদের এক্সপিরিয়েন্স থেকে ডিসক্রাইব করবেন। এটা কি সম্ভব? ভেবে দেখেন তো। সম্ভব। কিভাবে সম্ভব? কিভাবে আমরা স্পিকিং এর ডেভেলপমেন্টটা করতে পারি? দেখেন, মনে করেন আমি এটা ঢেকে দিলাম, আমার কথাটা বোঝেন, আমার আগে টপিক বোঝেন। টপিক কি? আমি বলছি আ ফেয়ার দ্যাট ইউ ভিজিটেড, একটা মেলা যেটা আপনি ভ্রমণ করেছেন। এবার সেকেন্ড বিষয়টা আমি কি বলছি, যে আপনাকে টেন্স মেনটেন করতে হবে। কোন টেন্স? পাস্ট টেন্স। এবার এইখানে যা যা লেখা আছে, যেমন ফার্স্ট কোশ্চেন বলছে হাউ ইজ একুশে বইমেলা, মানে একুশে বইমেলাটা কি বা কেমন, জিনিসটা আসলে কি। সো এখানে কোশ্চেনটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে করা, ইজ, তাহলে উত্তরটা প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন একুশে বইমেলা ইজ আ গ্রেট বুক ফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এরকম হাউ ইজ একুশে বইমেলা, তো আমি এরকম একটা অ্যান্সার দিতে পারি। সো যদি বলি যে হাউ ইজ পয়লা বৈশাখ বা বৈশাখী মেলা, তো আমি বলতে পারি যে বৈশাখী মেলা ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ার ইন আওয়ার কান্ট্রি, বিষয়টা এরকম। ঠিক আছে? সো আমি যদি বলি হাউ ইজ ঈদ মেলা, সো আপনি এরকম ভাবে একটা অ্যান্সার দেন, মানে যেভাবে কোশ্চেন থাকে ওই পিট পিট ওইভাবে একটা ফিডব্যাক আপনি দেন। হাউ ইজ ঈদ মেলা? সো ঈদ মেলা ইজ আ পপুলার ফেয়ার ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, হাউ ইজ ট্রেড ফেয়ার, বাণিজ্য মেলাটা কেমন? সো ট্রেড ফেয়ার ইজ অন কাইন্ডস অফ ফেয়ার দ্যাট ইজ অর্গানাইজড ইন আওয়ার উপজেলা পরিষদ অর ইন আওয়ার জেলা পরিষদ, এরকম ভাবে একটা প্লেসের নাম মেনশন করতে পারেন, সামথিং লাইক দ্যাট। সো এইভাবে একটা জিনিসকে আপনি ডেসক্রাইব করলেন। এবার আপনি যে মেলাটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই মেলাটা নিয়ে দুই এক লাইন একটু বলতে পারেন। ঠিক আছে? বলার পর এই যে জায়গাটা থেকে কোশ্চেনটা, যে উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার, মনে করেন এখান থেকে আমার মেইন কোশ্চেনটা শুরু, উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার। তাহলে এটার বাংলা অর্থ কি বলেন তো? যে কার সাথে, উইথ হুম মানে কি, কার সাথে আপনি মেলায় গিয়েছিলেন। তাহলে উত্তরটা কি হবে? মানুষ কি মেলায় একদম একা যায়? ভেবে দেখেন তো। না, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কলিগস, যাদের সাথে আপনি গিয়েছিলেন, তেমন কিছু আপনাকে
দ্যাট ইউ হ্যাভ টু মেনশন। সো আপনি বলতে পারেন যে আই সাবজেক্ট, যেহেতু উইথ হুম ডিড ইউ গো, দেখেন কোশ্চেন করলে পাস্ট টেন্সে ডিড এর ব্যবহার হবে, মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, অ্যান্সারটা কি হবে মেইন ভার্বের ভি টু পাস্ট ফর্ম, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, টু দা ফেয়ার, কোন একটা দিকে যাওয়া বোঝাতে, কোন একটা জায়গায় যাওয়া বোঝাতে টু ভার্ব বসবে। সো আই ওয়েন্ট টু দা ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম। এবার আমি বললাম যে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, আমার বন্ধুদের সাথে। তাহলে এটা কি বলা খুব কঠিন? একটা বাক্য আপনি একবার মুখস্থ করেন, বলার চেষ্টা করেন, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম। অনেকে আবার ওয়েন্ট গো এরকম বলে ফেলে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ডি টু। সো আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। এবার বলছে হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস, মেলাটা কোথায় ছিল বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস। তো আপনি এটা বলতে পারেন যে দ্য ফেয়ার ওয়াজ প্রিমিসেস, দেখেন আহ, একটা জায়গার নাম আপনি এখানে মেনশন করেন, এখানে ওইখানে লেখা ছিল যে ইট টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস। তো আপনি এই কথাটা জাস্ট এইভাবে বলতে পারেন যে দ্য ফেয়ার, সাবজেক্ট হচ্ছে এরকম, এখানে সাবজেক্ট কি হাউ ওয়াজ দ্য ফেয়ার, তাহলে আপনি যখন অ্যান্সার করবেন অ্যান্সারও সাবজেক্ট হবে দ্য ফেয়ার ওয়াজ, এখানে প্রিমিজেস না বলে আপনি এই কথাটা বললে বেশি বেটার হয়, হেল্ড, মানে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল, দ্য ফেয়ার ওয়াজ হেল্ড। এবার আপনি বলতে পারেন যে ইন বাংলা একাডেমি প্রিমিজেস, অথবা ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে মেলাটা হয়েছিল, আমি এরকম বলতে পারি। মানে আমি কিছু কমন সেন্টেন্স লিখতেছি। এবার বলছে হুম ডিড ইউ সি দেয়ার, আপনি সেখানে কাদেরকে দেখেছিলেন। তাহলে এই জায়গাটা আপনি বলতে পারেন এইভাবে, দেখেন প্রথমে একটা ফ্রেজের ব্যবহার করতে পারেন যে আফটার গোয়িং টু দা ফেয়ার, এটা কিন্তু কোনো ক্লজ না, এটা কোনো বাক্য না, এখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নেই। এই যে অংশটা আমি লিখলাম আফটার গোয়িং টু দা ফেয়ার, এটা জাস্ট একটা প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, বাংলা অর্থ এরকম মেলায় যাওয়ার পর, এটা কিন্তু কোনো বাক্য না, কোনো ক্লজও না, বাক্যাংশও না, সেন্টেন্সও না, ক্লজও না, এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এক গুচ্ছ ওয়ার্ড, যেটা কোনো সাবজেক্ট না, কোনো ভার্ব না। বাংলাটা এরকম, আফটার গোয়িং টু দ্য ফেয়ার মানে হচ্ছে মেলায় যাওয়ার পর। আই আই স, আই স, আই স মাই, মাই অ্যানাদার, FRIEND, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, রিলেটিভস। তাহলে আমি এখানে ভার্বটা কি দিলাম বলেন তো, আই স, আমি দেখেছিলাম। বলছে হুম ডিড ইউ সি, আপনি কাকে দেখেছিলেন, তাহলে কোশ্চেন করার জন্য ডিড এর ব্যবহার করা হচ্ছে, এই জন্য সি। বাট আমি যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো, সি এর পাস্ট ফর্ম কি স, হুম ডিড ইউ গো, তাহলে আই ওয়েন্ট, এই যে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, সি এর পাস্ট ফর্ম স। এরকম যে আফটার গোয়িং টু দ্য ফেয়ার আই স মাই অ্যানাদার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এবার বলছে হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, দেখেন হোয়াট ডিড ইউ, আগে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি লিখি যে আই গ্যাদার, GATHER, GATHERED, আই গ্যাদার, এরকম হবে। হ্যাঁ, আই গ্যাদার, বা আই অ্যাচিভ, বা আই ব্রট। এই গ্যাদারের পরিবর্তে অন্য ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, শুধু গ্যাদার যে লিখতে হবে এরকম না। আই ব্রট, আমি এনেছিলাম, আমি কিনেছিলাম, আই বট, আমি কিনেছিলাম, অথবা আই অ্যাচিভ, আমি, আই গট, এই ধরনের ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। সো আই গাদার so many things, so many things from the fair, দেখেন তাহলে আমি এখানে কয়টা সেন্টেন্স লিখছি। প্রথমে এখানে কোশ্চেন আছে 5টা। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা আমি যেটা বলছিলাম ওইটাই, যে হাউ ইজ একুশে বইমেলা, তো আমি বললাম যে একুশে বইমেলা ইজ আ গ্রেট ফেয়ার ইন আওয়ার কান্ট্রি, ইজ আ ভেরি পপুলার ফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এরকম ভাবে যে কোনো কিছু লিখতে পারেন, ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এরকম কিছু একটা লেখেন, আর কিছু না। এরপর যে 4টা কোশ্চেন আসছে, সেই 4টা কোশ্চেনের 4টা সেন্টেন্স আমি এখানে লিখলাম অ্যান্সার, যে আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ড, দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, after going to the fair, I saw my another friends and relatives. I gathered so many things from the fair. মানে যেভাবে কোশ্চেন আসছে সেই কোশ্চেনের এগেইনস্টে আমি অ্যান্সার গুলো লিখছি। বাট এখানে তো 4টা সেন্টেন্স আমি লিখছি, 4টা সেন্টেন্স কি একটা কমপ্লিট স্পিকিং হয় বা একটা প্রেজেন্টেশন কমপ্লিট হয়? ভেবে দেখেন তো, এখানে তো কতগুলো সেন্টেন্স লেখা, এই যে আনসারটা এখানে প্রায় 12, 14টা, 15টার মতো সেন্টেন্স এখানে আছে, তাহলে আমার 4টা সেন্টেন্সে তো হবে না। বাট
আপনি আমাকে এতটুকু এনশিওর করেন বা বলেন এই চারটা সেন্টেন্স আপনি বুঝতে পারছেন কিনা, বা এই চারটা সেন্টেন্স আপনি না দেখে বলতে পারবেন কিনা যে আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, আফটার গোয়িং টু দ্য ফেয়ার আই স মাই অ্যানাদার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আই গ্যাদার্ড সো মেনি থিংস ফ্রম দ্য ফেয়ার। এই চারটা সেন্টেন্স আপনারা বুঝতে পারছেন কিনা আগে এতটুকু আমাকে বলেন। এটা কি অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন বা বোঝা যায় যে আমার কোশ্চেনটা কেমন, অ্যান্সারটা কেমন? কোশ্চেনটা পাস্ট টেন্সে, অ্যান্সারটা আমি পাস্ট টেন্সে লিখছি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছি। তার আগে আমি কি করছি, এটা পড়ছি। এতটুকু কি বুঝতে পারছেন এই পর্যন্ত যা বললাম, যা দেখালাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, শোন, এখন এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ হচ্ছে এই যে চারটা সেন্টেন্স আমি লিখলাম, এই চারটা সেন্টেন্সের সাপোর্টে কয়েকটা সেন্টেন্স নিয়ে আসা। মনে করেন এই প্রত্যেকটা সেন্টেন্সের সাপোর্টে আর দুইটা বা তিনটা করে সেন্টেন্স আপনি নিয়ে আসবেন। এটাকে বলা হয় সাপোর্টিভ ডিটেইলস। কি বলা হয়? সাপোর্টিভ ডিটেইলস। এটা রাইটিং এর জন্য দরকার হয়। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। এবার আমি বলতে পারি এই যে আফটার গোয়িং টু দ্য ফেয়ার, এই যে এই কথাটা লিখছি না, যাওয়ার পর, আফটার গোয়িং দেয়ার। আফটার গোয়িং দেয়ার মানে কি? সেখানে যাওয়ার পর আমি এইটার সাপোর্টে একটা সেন্টেন্স লিখবো যে আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর, আই স, আই স, আমি দেখেছিলাম, আফটার গোয়িং দেয়ার আই স মেনি স্টল। কি বলতে পারি? মেনি স্টল, যা দেখেছিলাম আমি তাই বর্ণনা করব। অনেক দোকান, অনেক দোকান। ওয়ার ডেকোরেটেড, ডেকোরেটেড, এইটা আমি কোথা থেকে পেলাম? ওয়ার ডেকোরেটেড, ওই যে আমি প্যাসেজ পড়ছি না, এই যে লেখা ছিল মনে আছে, এই দেখেন, এই যে কই গেল, যাই হোক, দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। ও, এখানে এইভাবে দেওয়া আর কি, তো আমি এইভাবে দিব না, আমি এইভাবে দিলাম আমার মনে যেভাবে আসছে। আমি আমি বাংলায় এরকম ভাবছি যে সেখানে যাওয়ার পর আমি দেখেছিলাম অনেক দোকান সুন্দরভাবে সাজানো ছিল। তো আমি বললাম যে আফটার গোয়িং দেয়ার আই স মেনি স্টলস ওয়ার ডেকোরেটেড বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি। এবার আমি আরেকটা সেন্টেন্স আমার ব্রেন থেকে কিভাবে নিয়ে আসতে পারি এই জায়গায়, আরেকটা বাক্য আমি কিভাবে নিয়ে আসতে পারি? আমি আরো বলতে পারি যে মেনি পিপল, অনেক মানুষ। মেনি, মেনি স্টল লিখলাম, এবার লিখবো মেনি পিপল, PEOPLE, মেনি পিপল, অনেক মানুষ, ওয়ার ভিজিটিং, ওয়ার, ওয়ার ভিজিটিং, VISITNG, ভিজিটিং দিস স্টলস, অর্থাৎ এই দোকানগুলো ঘুরছিল বা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল। ওয়ার মুভিং বলতে পারেন, ওয়ার ভিজিটিং বলতে পারেন, হ্যাঁ, ওয়ার গেটিং এক্সপিরিয়েন্স এরকম বলতে পারেন, ওয়ার বাইং বলতে পারেন, কিনছিল। এরকম অনেক কিছু বলা যায়, চাইলে মন থেকে অনেক কিছু আপনার মনে যা আসবে সেভাবে আপনি কথা বলতে পারেন। সো মেনি পিপল ওয়ার ভিজিটিং দিস স্টলস, STA স্টলস। এখন কোন মেলা আমি তো সেটা মেনশন করি না, আমি কিন্তু র্যান্ডমলি লিখছি। আমি কিন্তু বলিনি এখানে যে বই মেলা বা বাণিজ্য মেলা বা বৈশাখী মেলা, তাহলে আমি আরো বেশি ইনফরমেশন দিয়ে এখানে লিখতে পারতাম। আপনাদের সুবিধার জন্য আমি কিছু কমন সেন্টেন্স এখানে বলছি যে মেনি, মেনি স্টলস ওয়ার ডেকোরেটেড, অনেক দোকান সাজানো ছিল। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ওয়ার প্লাস V3 ডেকোরেটেড। হ্যাঁ, কারণ দোকান কি নিজে নিজে সাজানো যায়? না, এই জন্য সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, এই জন্য এখানে এইভাবে লিখতে হয়। বাট পরের বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ, যেহেতু মানুষ, অনেক মানুষ, এটা অ্যাক্টিভের সেন্টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। মেনি পিপল ওয়ার ভিজিটিং দিস স্টলস, এই দোকানগুলো ভ্রমণ করছিল। এরপর আমি আরো বলতে পারি সাম পিপল, সাম পিপল, দেখেন কত সহজে নেওয়া যায়। সাম পিপল ওয়ার বাইং, BEYING, বাইং দেয়ার, বাইং দেয়ার ফেভারিট প্রোডাক্ট, তাদের পছন্দনীয় আহ, জিনিসগুলো কিনছিল। বা প্রোডাক্ট বলতে পারেন, গ্রোসারিজ বলতে পারেন। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আপনি একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারেন আপনার মনে যা আসে। মেলায় যাওয়ার পর কি হলো, এই যে, যাই হোক, এরকম আমি দুই চারটা সেন্টেন্স এটার এগেনস্টে লিখলাম। এবার বলছে দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, মেলাটা আমাদের গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। এবার আমি এই কথাটা আরেকটু এর সাপোর্ট আর দুই একটা সেন্টেন্স আমি লিখতে পারি কিন্তু। যেমন আমি বলতে পারি যে দিস ফেয়ার ইজ অ্যারেঞ্জড
এই মেলাটা অনুষ্ঠিত হয়, এই যে ওয়াজ হেল্ড, এটা প্যাসিভ ভয়েস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি প্যাসিভ ভয়েসের উপর আলাদা একটা ক্লাস আপনাদের নিব আরো ভালোভাবে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্যাসিভের ব্যবহার অনেক বেশি। প্যাসিভ মানে এমন কোনো সেন্টেন্স, এমন কোনো বাক্য যেখানে সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, তখন স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড মানে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ প্লাস ভি3। আমরা জানি ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এই ভি3 কখন বসে? যখন প্যাসিভ হয়। সো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা মেলাটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের গ্রামে। আমি যদি বলি এই এই মেলাটা প্রতি বছরই এভাবে আমাদের গ্রামে হয়, দিস ফেয়ার ইজ অ্যারেঞ্জড এভরি ইয়ার ইন আওয়ার ভিলেজ ইন দিস ওয়ে। যেরকম এর সাপোর্টে একটা সেন্টেন্স লিখতে পারেন বা দুইটা সেন্টেন্স লিখতে পারেন। এবার বলছে যে এবার এই যে কি যেন ছিল কোশ্চেনটা, যে হুম ডিড ইউ সি দেয়ার। এখন আফটার গোয়িং টু দ্য ফেয়ার আই স মাই অ্যানাদার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আমি আমার অনেক বন্ধু এবং আত্মীয়দের মেলায় দেখেছিলাম। এবার এই বাক্যটাকে আমি যদি একটু বড় করার চেষ্টা করি এখান থেকে, যে আফটার দ্যাট, তারপর, আফটার দ্যাট, আফটার দ্যাট তারপর, উই মেট, উই মেট আমরা সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম, উইথ, অন অ্যানাদার একে অপরের সাথে, অন অ্যানাদার। এবার আমি বলতে পারি উই এইট, আমরা খেয়েছিলাম। ইট মানে কি? খাওয়া। এর পাস্ট ফর্ম লিখলাম উই এইট মেনি, মেনি ফাস্ট ফুড আইটেম, আইটেম ফ্রম দ্য ফেয়ার। আমার মনে যা আসে আমি সেইভাবে বলবো, সমস্যা কি? উই এইট আমরা খেয়েছিলাম মেনি ফাস্ট ফুড আইটেম ফ্রম দ্য ফেয়ার। আফটার দ্যাট, আফটার দ্যাট বা দেন, আপনি বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। দেন উই বট, উই বট সো মেনি গ্রোসারি, CRO, we bought so many groceries from this fair. So আপনি একটা কথাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন ওয়েতে আপনি কিন্তু মডিফাই করতে পারেন, আপনি নিয়ে আসতে পারেন, আপনি তার অ্যান্সার ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, সো এটা আপনাকে করা শিখতে হবে। আপনি যখন দেখবেন যে একটা সেন্টেন্স আপনি লিখছেন, একটা সেন্টেন্স আপনি ডেভেলপ করছেন, সেই সেন্টেন্স বা সেই বাক্যের সাপোর্টে, সেই বাক্যের সাপোর্টে আপনি আর কোন বাক্য নিয়ে আসতে পারেন, সেই বাক্যের সাপোর্টে আর কোন ইনফরমেশন গুলো আপনার একটা আহ, আহ, জায়গায় ইউজ করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে, এইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, যে কোথায় ছিলাম? After that, we met with on another. We ate many fast food item from the fair. Then we bought so many groceries. তাহলে আহ, এইভাবে আপনারা ডেভেলপ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা জায়গা ডেভেলপ করার চেষ্টা করতে হয়। এরপরে আমরা আরো বলতে পারি যে মোর ওভার, মোর ওভার অধিকন্তু বা আরো, উই আমরা, স আমরা দেখেছিলাম। আহ এবার বলতে পারি যে আ ফেমাস অ্যাক্টর, আ ফেমাস অ্যাক্ট্রেস, অথবা আ ফেমাস পোয়েট, আ ফেমাস রাইটার, আ সিঙ্গার ইন দিস ফেয়ার। মেলায় আমরা বড় একজন অভিনেতাকে দেখেছিলাম বা একটা গায়ককে দেখেছিলাম যে একটা মঞ্চে পারফর্ম করছিল, হু পারফর্ম ইন অন আ মঞ্চ। হ্যাঁ, এইভাবে আপনি বিভিন্ন ভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, আপনার ইনফরমেশন গুলো সেখানে দিবেন। আপনি যদি কোনো মেলায় ভ্রমণ করেন, সেটা যদি স্মরণীয় থাকে, ঘটনাগুলো যদি আপনার মনে থাকে, কবে গেছিলেন, কার সাথে গেছিলেন, কি করেছিলেন, যাওয়ার পর কোন মেলায় গেছিলেন, কি খেয়েছিলেন, কি কিনেছিলেন, আপনার অ্যাক্টিভিটিস, আপনার কর্মকাণ্ড, সেটা আপনি জাস্ট মেনশন করবেন। কার উপর? আই সাবজেক্ট দেন ওই ভার্বটা আমি লিখবো, উই সাবজেক্ট দেন ওই ভার্বটা আমি লিখবো। ভার্ব লিখতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে একবার ভাবেন তো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন? কঠিন না, একটুও কঠিন না। বলছে হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, আই গ্যাদার সো মেনি থিংস ফ্রম দ্য ফেয়ার। এখানে কিছু আইটেমের নাম আপনি বলতে পারেন, যে আই বট আ বুক ফ্রম দিস ফেয়ার, আই বট সাম গ্রোসারিজ আইটেম ফ্রম দিস ফেয়ার, আই গট আ পিকচার অর আ পোস্টার ফ্রম দিস ফেয়ার। বিভিন্ন কিছু আপনি বলতে পারেন, আই বট, আই গট, আই অ্যাচিভ, আই গ্যাদার্ড। এইভাবে আপনি শেষ করতে পারেন। যা overall I can say that it was the most important and pleasant fair in my life. I enjoyed it a lot. I got so many experiences from there. It was full of event and experiences, so I would like to go again there.
সো এইভাবে বিভিন্ন ভাবে একটা কথাকে ডেভেলপ করা যায় বা কমপ্লিট করা যায়। এখন আপনাদের কাজ থাকবে এইটা, আমি সুন্দরভাবে বুঝাই দিলাম সবকিছু। আপনাকে আমি টপিক দিয়ে দিব, কোশ্চেন দিয়ে দিব, স্যাম্পল অ্যান্সার থাকবে। আপনার কাজ থাকবে আপনার এক্সপিরিয়েন্স থেকে একটা মেলা, একটা ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, সেটা আপনাকে ডেসক্রাইব করতে হবে ইংলিশে। আপনাকে ইংলিশে বর্ণনা করতে হবে, এর উপর একটা স্ক্রিপ্ট আগে খাতায় আপনাকে লিখতে হবে, দেন সেটার উপর আপনাকে স্পিকিং করতে হবে। খাতায় স্ক্রিপ্ট না লিখলে কখনোই এটা মানে ব্রেনে আসে না। আমি যদি এখন বলি ইনস্ট্যান্টলি বলেন তো অনেকে হয়তো বলতে পারবেন, 2 লাইন 4 লাইন 5 লাইন বলতে পারবেন, বাট গোছানো পদ্ধতিতে বা অর্গানাইজড ওয়েতে বলতে গেলে আপনাকে একটু এখানে টাইম দিতে হবে, একটু ভাবতে হবে। আগে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে একটা করে সেন্টেন্স আপনি লেখেন, একটা করে অ্যান্সার আপনি লেখেন, লেখার পর সেই অ্যান্সার গুলোর সাথে আরো কিছু সাপোর্টিভ ডিটেলস লেখেন, ডেভেলপ করার চেষ্টা করেন সেগুলোকে আরেকটু। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আপনাদের কাজটা কি হবে বা কি করতে হবে জায়গাটা থেকে? বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ। ক্লিয়ার। So এইটা এটা না করলে বা এইভাবে না করলে ডেভেলপ করা যায় না। হয়তো এটা করতে গেলে একটু সময় লাগে, একটু টাইম দিতে হয়, বাট এগুলো যদি আপনারা একবার করা শিখতে পারেন, তাই আমি বারবার বলছি, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই, আমি আপনাদের এই জায়গাগুলো যখন ক্লাস নিচ্ছে হয়তো এগুলো অনেক কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, বাট এটা নিয়ে যদি একবার আপনারা কাজ করা শুরু করেন, আমি প্রত্যেকটা ক্লাস আপনাদের মোটিভেট করছি এই এই জন্যই। আপনি একবার কাজ করা শুরু করেন, একবার কথা বলা শুরু করেন, একবার লেখেন, দেখবেন একটা প্লেজার, একটা আনন্দ কাজ করবে। যে কোনো কঠিন জিনিস, কঠিন বিষয় একটু সময় দিয়ে শিখতে পারলে তার ভিতরে অন্যরকম একটা শান্তি, আনন্দ পাওয়া যায়। একবার করে দেখেন, দেখবেন অনেক দ্রুত আপনারা স্পিকিং এর জায়গাটা ডেভেলপ করতে পারেন। আমি সবার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াই বা দেখাই, বাট আমার এই প্রসেস বা আমার এই স্ট্র্যাটেজি বা টেকনিক গুলো সত্যিকার অর্থে যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, যদি কেউ এটাকে নিতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, পজিটিভ মাইন্ডে নিতে পারে, সে দ্রুত ডেভেলপ করতে পারবে। এইভাবে স্পিকিংটা প্র্যাকটিস করতে পারলে অনেক দিক থেকে ডেভেলপমেন্ট আসে, যেটা আমি বললাম শুরুতে, রাইটিং এর, রিডিং এর, প্রোনাউন্সিয়েশনের, ভোকাবুলারির, অ্যাজ ওয়েল এস স্পিকিং এর। So, কেন আপনি পারবেন না? কোথায় আপনার সমস্যা? আপনাকে অবশ্যই পারতে হবে এবং আপনি পারবেন যদি আপনি এটা করেন। এখানে দেখেন একটা টপিক আছে, আমি আরেকটা টপিক নিয়ে একটু কথা বলি, দেন আপনাদের সাথে পরবর্তীতে কথা বলছি। এই টপিকটার নাম হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ। দেখেন কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। টপিকের নামটা কি বলছি বলেন তো? হাউ টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ গুড হেলথ বা ভালো স্বাস্থ্য কিভাবে ধরে রাখা যায়, সেটা হচ্ছে কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে টপিকটা আপনি দেখলেন, এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে। আমি যদি কোশ্চেন গুলোর কথাও বলি, এখানে তো একটা কোশ্চেন আছে যে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, স্বাস্থ্য বলতে আপনি কি বোঝেন? হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ, মানে কিভাবে একজন মানুষ ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশালি ইন স্টুডেন্ট লাইফ? What impact do the complexities of life have on our sound health? Do you think a simple and carefree life is conducive to good health? Depict your own view on how to keep in good health. যাই হোক, কোশ্চেন বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে দরকার নেই। জাস্ট আপনি এই পয়েন্টের উপর ভিত্তি করে কিছু কথা বলবেন। হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। আপনি বাংলায় অ্যান্সার করার চেষ্টা করেন তো এর উপর, বাংলায় কয়েকটা কথা আমাকে বলবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে একটা মানুষ ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে বা ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য কি করতে হবে আমাদের, বাংলায় কেউ একটু আমাকে বলতে পারবেন বা অ্যান্সার করতে পারবেন? হাউ টু হ্যাঁ কিপ স্যার, ইন গুড হেলথ, পারবো স্যার। বলেন তো বাংলাতে, নট ইন ইংলিশ। একজন একজন মানুষের ভালো স্বাস্থ্য ধরে রাখতে হলে তার নিয়মিত ঘুম, খাওয়া এবং আহ বাজে নেশা থেকে মুক্ত থাকতে হবে। তাহলেই স্বাভাবিকভাবে সে সুস্থ মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবে, ওকে, সংক্ষেপ করে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনি কি কথা বললেন যে একজন মানুষের ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে তার ভালো খাওয়া, ঘুম বা স্বাভাবিক জীবনযাপন করতে হবে। বাংলা বলেন তো, লাস্টে আপনি কি বলছেন? করতে হবে, কি বলছেন বলেন তো? করতে করতে হবে। হবে। তাহলে সে ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারবে। তাহলে বাংলাটা কি বলছেন বলেন তো? তাহলে সে ভালো করতে স্বাস্থ্য হবে। ধরে রাখতে পারবে। একটা বলছেন করতে হবে, আর একটা বলছেন পারবে। এই জায়গাটার উপর আমাদের ফোকাস করতে হয়, হ্যাঁ? মানে কি করতে হবে, আরেকটা বলছেন কি পারবে। দেখেন আমরা ইংলিশ পারি না কেন, আমরা এই ভার্বের সেন্সটা বুঝি না, বারবার বলি না কোন টেন্স কোন টেন্স, ভার্ব বুঝতে হবে, এই করতে হবে ওই করতে হবে। লেজার টাইমের টেন্সটা ছিল প্রেজেন্ট টেন্স রিলেটেড, জার্নি দ্যাট ইউ এনজয়েড এটা ছিল পাস্ট টেন্স রিলেটেড। এইমাত্র যেটা দেখালাম বুক ফেয়ার,
এইটাও হচ্ছে পাস্ট টেন্স রিলেটেড, সাবজেক্টের পর কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসাতেছে V2। বাট এইখানে যে বাংলাটা, এই যে হাউ টু কিপ ইন গুড হেলথ, এটা হচ্ছে করতে হবে, বা আপনি বলছেন পারবে, এরকম বাংলা। তাহলে করতে হবে কথাটা কোন টেন্স, বা পারবে এটা কোনো ফিউচার টেন্স না। না ফিউচার না, ফিউচার তো করবে, পারবে, এরকম হলে ফিউচার হতে পারে। এটা হচ্ছে মডাল এবং সেমি মডালের ব্যবহার। ইয়েস, ক্যানের ব্যবহার করতে হবে, কুড বা করতে হবে কথাটা বলতে গেলে মূলত হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। বলুন তো কি বললাম, আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তাহলে ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ ওয়েল। ইফ ইউ ওয়ান্ট টু কিপ গুড হেলথ, ইফ দেন ইউ ক্যান কিপ ইউর গুড হেলথ। এই যে ইউ ক্যান কিপ, ইউ হ্যাভ টু স্লিপ ওয়েল, ইউ হ্যাভ টু টেক প্রপার ফুড অর ফরমালিন ফ্রি ফুড। তাহলে আমি বলেন তো, মানে ইংলিশে কি বলছি, হ্যাভ টু টেক বা হ্যাভ টু মানে কি করতে হবে, বলুন তো কি বলছি, হ্যাভ টু প্লাস ডু মানে কি করতে হবে। তাহলে আমি যদি হ্যাভ টু এর পর যে কোনো ভার্ব ব্যবহার করি, তার যে কাজটা করা লাগবে ভালো স্বাস্থ্যের জন্য, আমার সেন্টেন্স হয়ে যাবে। এখন দেখেন, প্রতিটা সেন্টেন্স তো হ্যাভ টু দিয়ে করা যায় না, তাহলে প্রেজেন্টেশন নর্মাল হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, আমাকে বুঝতে হবে ওই হ্যাভ টু এর সাথে কোন ভার্ব গুলো অনেকটা মিল থাকে, মিলে যায়, ম্যাচ করে, আমাকে এটা বুঝতে হবে। আমার কোশ্চেনটা কি, হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। দেখেন আমি বলতে পারি ফর কিপিং ইন গুড হেলথ, এটা একটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না। ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য, দেখেন আমি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সব এইখানে এই প্যাসেজটা আমি এবার আর পড়বো না, আমি ডিরেক্টলি অ্যান্সারে চলে যাচ্ছি। এই যে আপনাদের বাংলা পড়তে বললাম না, কি জন্য বললাম, দেখেন এই যে হাউ টু কিপ ইন গুড হেলথ, এখন আমি এর অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যে প্রথমে একটা ফ্রেজ লিখলাম যে ফর কিপিং, ওই যে একই সেন্স বলছিলাম না, আফটার গোয়িং দেয়ার, আফটার গোয়িং দেয়ার এরকম। সো ফর কিপিং ইন গুড হেলথ, গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য আ ম্যান, একজন মানুষকে, আমি বললাম এরকম ভাবে আ ম্যান, বা আমি আমার আমার কথা বলি, আমাদের কথা বলি, আ ম্যান না লিখে আমি উই বলি, যে আমরা কিভাবে ভালো স্বাস্থ্য রাখতে পারি সেটা বললে বেশি ভালো শোনাবে। আমি বললাম এরকম যে ফর কিপিং ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য উই, একটা সাবজেক্ট নিলাম, এবার ভার্বটা হবে আমার হ্যাভ টু। এই জায়গাটাকে যদি কেউ ধরতে পারে বা ফোকাস করতে পারে যে আমি ভার্বটা কি বসাবো, তাহলে সে ইংলিশ পারবে। সো উই হ্যাভ টু ইট ব্যালেন্স ডায়েট, আমি এরকম একটা সেন্টেন্স বললাম, ব্যালেন্স ডায়েট মানে আমাদের সুষম খাবার, আমাদের সুষম খাবার খেতে হবে। আবার আমি যদি বলি যে দেন উই হ্যাভ টু টেক, ইট না বলে আরেকটা নতুন ভার্ব দিলাম, টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড, আমাদের ফ্রেশ এবং ফরমালিন ফ্রি খাবার খেতে হবে। আমি আবারও বললাম যে আফটার দ্যাট উই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি ফর কিপিং ইন গুড হেলথ। তাহলে দেখেন তো সেন্টেন্স হচ্ছে কিনা, হচ্ছে, কিন্তু আমাদের করতে হবে, খেতে হবে, এরকম লিখলাম। কিন্তু দেখেন এই সব জায়গায় হ্যাভ টু ব্যবহার করলে প্রেজেন্টেশনটা অনেক দুর্বল হয়ে যায়। তাহলে হ্যাভ টু এর সাথে ম্যাচ করে, মিলে যায়, অনেকটা মিল থাকে, এরকম কিছু ভার্ব আমাকে চিন্তা করতে হবে। যেমন আমি যদি বলি আমাকে খেতে হবে, খেতে হবে না বলে আমি যদি বলি আমার খাওয়া উচিত, এই কথাটা কি বললে খুব সমস্যা হবে? ভেবে দেখেন তো, আমি যদি এরকম বলি যে উই হ্যাভ টু না বলে আমি যদি বলি উই শুড টেক প্রপার প্রপার রেস্ট ফর কিপিং ইন গুড হেলথ। আবার আমি যদি বলি উই শুড উই শুড স্লিপ প্রপারলি প্রপারলি ফর কিপিং ইন গুড হেলথ। একবার ভাবেন তো, এই বাক্যগুলো কি খুব কঠিন? এখানে কোনো কমপ্লেক্স ওয়ার্ড আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, এমন কিছু আছে যা আপনি বোঝেন না, যা আপনি পারেন না? একবার দেখেন, একবার লেখেন, না দেখে মোবাইলে ভিডিও রেকর্ড করেন, আয়নার সামনে বলেন, দেখবেন নিজের উপর কনফিডেন্ট পাবেন। হাউ টু কিপ ইন গুড হেলথ, ফর কিপিং ইন গুড হেলথ উই হ্যাভ টু ইট ব্যালেন্স ডায়েট, উই হ্যাভ টু টেক ফরমালিন ফ্রি ফুড, উই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি, উই শুড টেক প্রপার রেস্ট, উই শুড স্লিপ প্রপারলি। এবার আপনাকে আবার ভাবতে হবে হ্যাভ টু বা শুড না বলে আরো কি ভার্ব ব্যবহার করা যেতে পারে। যেমন আমি এখানে যেটা ব্যবহার করলে আমার এটার সাথে অনেকটা মিল থাকবে, যেমন আমি এখানে বলতে পারি
যে মাস্ট উই মাস্ট বি ক্লিন এভরিডে, আমাদের প্রতিদিন পরিষ্কার থাকতে হবে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। তো আমরা এখানে মাস্ট ব্যবহার করতে পারি, এখানে বিটা মেইন ভার্ব, বি মানে থাকা, মাস্ট মানে অবশ্যই। আমরা এটা বলতে পারি যে উই মাস্ট কনসেন্ট্রেট অন আওয়ার হেলথ প্রপারলি, অন আওয়ার মাইন্ড প্রপারলি। বলা যায় না, আমরা অবশ্যই মনোযোগ দিব আমাদের স্বাস্থ্যের প্রতি, আমাদের মনের প্রতি। উই শুড নট ইউজ আদার্স টাওয়েল অ্যান্ড ক্লোথ, অন্যের টাওয়েল বা জামা কাপড় ব্যবহার করা উচিত না আমাদের। উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ড এভরি ডে উইথ সোপ বিফোর ইটিং এনিথিং, বিফোর হ্যাভিং এনিথিং। উই হ্যাভ টু ওয়াশ আওয়ার বডি এভরি ডে উইথ সোপ টু বি নিট অ্যান্ড ক্লিন অর ক্লিন অ্যান্ড টেডি। সো বিভিন্ন ওয়েতে একটা কথাকে আপনি বলতে পারেন। বাট তাহলে এইখানে আমার ভার্ব গুলো আসছে কি, এই যে হ্যাভ টু, এই যে ক্যান, এই যে নিড টু, উই নিড টু কিপ, এরকম বলতে পারেন উই নিড টু টেক ফরমালিন ফ্রি ফুড, উই নিড টু টেক সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। বলা যায় না, হ্যাভ টু, ক্যান, নিড টু, শুড, মাস্ট, জাস্ট এগুলো হলে এর বাইরে আর লাগে না। শুড, মাস্ট, এই ভার্ব গুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, এছাড়া যদি আপনার ব্রেনে দুই একটা আসে, এরপরে যে কাজটা, যে অ্যাক্টিভিটিসটা, সেইটা আমাকে বসাতে হবে। এই যে ইট, স্লিপ, টেক, এক্সারসাইজ, এই ওয়ার্ড গুলো এখানে আর কি বসাতে হয়। সাবজেক্টকে আই, উই, আ ম্যান, এরকম। এগুলোর পর এই ভার্ব গুলো আসবে। এই ভার্ব গুলো কি বোঝায়? এই ভার্ব গুলো বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ, অব্লিগেশন। মডেলের কাজ হচ্ছে, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। 3 প্রকার টেন্স না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এর 4টা করে ক্লাসিফিকেশন বা ভাগ আছে। 3 এ 4-এ 12টা টেন্সের স্ট্রাকচার আছে। 12টা টেন্সের স্ট্রাকচার মানে একটা কথাকে 12 ভাবে বলা। যদি মনে করি, আমি যদি বলি যে আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খাবো, আই উইল ইট, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এই খাই কথাটাকে 12 ভাবে বলতে পারবেন যদি টেন্স জানেন। কিন্তু আমি যদি বলি আমাকে খেতে হবে, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি আমি খেতে পারি, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি আমার খাওয়া দরকার, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি আমার খাওয়া উচিত, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি আমাকে অবশ্যই খেতে হবে, কোন টেন্স দিয়ে বলবেন? তখন আপনাকে এই মডেলের ব্যবহার করতে হবে। অর্থাৎ টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। টেন্স আমরা শিখি শুধু মনের ভাব প্রকাশ করার জন্য, একটা কথাকে বিভিন্ন টাইমে বলার জন্য। আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, ইংলিশ স্পিকিং করতে যাই, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারি না। বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়, বিভিন্ন সেন্সে একটা কথাকে বলতে হয়। সেই যে বিভিন্ন টাইম বা বিভিন্ন সেন্সে একটা কথাকে আমরা বলবো বা বলতে চাই, বা আমাদের যে বলতে হবে এইটা বলার জন্যই আমরা টেন্স এর বিভিন্ন ফাংশন বা বিভিন্ন সেন্স শিখি, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বা নেওয়ার চেষ্টা করি। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। বাট টেন্স সবকিছু কমপ্লিট করতে পারে না। আপনার আবেগ, অনুভূতি, আপনার ইচ্ছা, আপনার প্রার্থনা, আপনার চাহিদা, আপনার, এটাকে কি বলা হয়, অনুরোধ, অনুমতি, পরামর্শ, এগুলো যখন আপনি প্রকাশ করবেন, ওই টেন্স দিয়ে ওইভাবে প্রকাশ করা যায় না। এই মডেলের ব্যবহার করতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডেল, সেমি মডেল আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু। এগুলোর ব্যবহার জানা থাকলে মনের ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করা যায়। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ডিটেলসে সবকিছু এক্সপ্লেইন করা যায়। এই জন্য আমি বলি টেন্সের সাথে মডেল, সেমি মডেল শিখতে হয়। তো যে কথাটা আমি বললাম, এক একটা প্যাসেজে, এক একটা টপিকে ব্যাকগ্রাউন্ড বা টাইমিং এক এক রকম থাকে। এইটা যারা ধরতে পারে বা বুঝতে পারে, তারা ইংলিশে কথা বলতে পারে। যেমন ফার্স্ট টপিক, আ জার্নি দ্যাট ইউ এনজয়েড, এটা পাস্ট টেন্স। এর পরের টপিক লেইজার টাইম, এটা প্রেজেন্ট টেন্স। এর পরের টপিক এই যে বুক ফেয়ার, এটাও আবার পাস্ট টেন্সের। আর এই যে টপিকটা হাউ টু কিপ ইন গুড হেলথ, এটা কিন্তু কোনো টেন্সের ভিতরেই যায় না। এখানে হয়তো দুই একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে, বাকি সেন্টেন্স গুলো মডেল, সেমি মডেল দিয়ে কমপ্লিট করা।
এই যে সেন্সটা, মানে আমার অর্থ বুঝে আমি এই এই টপিকের উপর কথা বলবো, আমি চিন্তা করতেছি, বাংলায় ভাবতেছি, আমাদের মাতৃভাষা বাংলা, ফার্স্টে আমরা প্রাইমারি লেভেলে যে কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে ব্রেন আগে বাংলাতে চলে আসে। তো আমি বাংলায় একটা কথা ভাবতেছি, সেই কথার সেন্সটা কেমন, যে এটা করতে গেলে আমাকে এরকম হতে হবে, এটা করতে হবে, এটা করা উচিত, না এটা করা যাবে না, যদি এটা করতে পারি তাহলে এরকম হতে পারে। এই যে করতে হবে, করতে পারি, হতে পারে, করা উচিত, যাবে না, এই কথা আমি দেখতেছি যে এই কথা যখন আমি ইংলিশে বলবো, এটা কোনো টেন্স দিয়ে বলা যায় না। এটা বলতে গেলে এই হ্যাভ টু, ক্যান, নিড, শুড এগুলোর ব্যবহার করতে হয়। এই যে জায়গাটা, এই যে উপলব্ধিটা যদি কেউ করতে পারে, এই সেন্সটা কেউ যদি ধরতে পারে, ধরে এই স্ট্রাকচার গুলো নিয়ে আসতে পারে, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কোনো সমস্যা থাকে না বা হয় না। এই জন্য বারবার বলছি, আপনারা যদি একটু কষ্ট করে এগুলো প্র্যাকটিস করতে পারেন, অ্যাটলিস্ট 10টা টপিকের উপর প্র্যাকটিস করেন, যে 10টা সেন্স আপনি পাবেন, যে যে 10টা সেন্টেন্স ফরমেশন আপনি পাবেন, ভার্বের ব্যবহার আপনি পাবেন, এইটা একবার শিখে নিতে পারলে, একটু কষ্ট হলেও একবার টাইম দিয়ে 10টা টপিকের উপর আপনি আমার সামনে প্রেজেন্টেশন দেন, চর্চা করে এসে, চর্চা করা মানে প্যাসেজটা আপনি পড়েন, কোশ্চেন গুলো দেখেন, অ্যান্সার গুলো খাতায় লেখেন, দেন নিজের মতো করে প্রেজেন্ট করেন, 10টা টপিকের উপর আপনি করেন। যদি আপনি তারপর ইংলিশে কথা বলতে না পারেন, তখন আপনি আমাকে ধরবেন যে আমি কেন পারলাম না। বাট আপনারা পারেন না, আপনারা প্র্যাকটিস করেন না, আপনারা টাইমই দেন না। এই ক্লাস টাইমে, জাস্ট ক্লাস টাইমে এসেই হাজির হন, বাকি সময়টা আপনারা কখনোই টাইম দেন না এখানে। বাট একবার দিয়ে দেখেন, 10 দিন দম ধরে চ্যালেঞ্জ নিয়ে 10টা টপিক, এই যেভাবে আমি বলছি, যে অ্যানালাইসিসটা আমি করছি, একটা টপিক থাকবে, স্যাম্পল কোশ্চেন থাকবে 5টা, অ্যান্সার থাকবে একটা, অ্যান্সারটা 4 বার 5 বার পড়বেন, বুঝে পড়বেন। না বুঝতে পারলে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এআই আছে, আমাকে লাগবে কেন? আপনি সেখানে ইচ্ছা থাকলে নিজের সবকিছু করা যায়। আমি তো জাস্ট আপনার একটা গাইডলাইন, আপনাকে একটা স্ট্র্যাটেজি বলতে পারি, একটা টেকনিক বলতে পারি। আপনি সেখানে সার্চ দেন, কোনো অর্থ না বুঝতে পারলে, কোনো ওয়ার্ডের উচ্চারণ না পারলে, কোনো ভোকাবুলারি না পারলে, সবকিছু মিলায় একটু টাইম দিয়ে একটা প্যাসেজ পড়ে বাংলাটা ভালোভাবে বোঝেন। বোঝার পর আমি কি বলছি, 3 বার 4 বার পড়েন, কোশ্চেন গুলো দেখেন, কোশ্চেন গুলো দেখে ওই কোশ্চেনের এগেইনস্টে আপনাকে আপনাকে অ্যান্সার করতে হবে, আপনার ইনফরমেশন দিয়ে, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে, আপনার এক্সপিরিয়েন্স থেকে। যে অ্যান্সারটা আপনি করবেন সেটাকে আরেকটু বড় করার চেষ্টা করবেন। যাই হোক, যেটা করেন না কেন, সেটার উপর নিজে স্পিকিং প্র্যাকটিস করেন, নিজে সেলফ প্র্যাকটিস। সেটা মোবাইলে রেকর্ড করেন, ভিডিও প্রেজেন্টেশন, এরকম 10টা প্রেজেন্টেশন আপনি করেন, আপনার কাউকে দেখাতে হবে না, নিজে নিজে করেন, পারলে আমাকে দেখান। 10টা প্রেজেন্টেশন করেন, 10টা প্রেজেন্টেশনে দেখবেন 10টা প্রেজেন্টেশনের টাইমিং বা সেন্স, স্ট্রাকচারের ব্যবহার 10 রকমের হবে। যখন সেটা আপনি বুঝে যাবেন, তখন বাকি যেগুলো করবেন, তারপরে যদি 100টাও করেন, ওই 10টা সেন্স বা টাইমের বাইরে আপনার যাবে না। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট এই ল্যাঙ্গুয়েজের। এই যে বলি না যে ভার্বের ফর্ম শিখতে হয়, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, হাজার হাজার ভার্ব আছে পৃথিবীতে, শত শত ভার্ব আছে। আপনি 50টা ভার্ব যদি কোনোভাবে শিখে নিতে পারেন, বাংলা অর্থ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকিগুলো অটোমেটিক্যালি পারা যায়, অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার আয়ত্তে চলে আসছে। এটাই ল্যাঙ্গুয়েজের ফাংশন। মনে করেন আপনি 500 ভোকাবুলারি পড়বেন, এই 500 ভোকাবুলারি যদি সিনোনিম অ্যান্টোনিম মেনটেন করে পড়েন, মনে করেন একটা অ্যাডভান্স ভোকাবুলারি দেওয়া আছে, সেটার বাংলা অর্থ আছে, 2টা সিনোনিম আছে, 2টা অ্যান্টোনিম আছে। আপনি যদি ওই সিনোনিম অ্যান্টোনিম সহকারে ভোকাবুলারি পড়েন, 500টা পড়া লাগে না, 100টা পড়বেন, বাকি 400টা দেখবেন আপনি সব বুঝে ফেলছেন, হয়ে যাচ্ছে, আপনার অর্থ এসে যাচ্ছে, সিনোনিম অ্যান্টোনিমও বুঝে যাচ্ছেন। এটাই হয় ইংলিশের বিষয়টা এরকম। শুরুতে কঠিন লাগে, শুরুতে অনেক কিছু মনে হয় অনেক বেশি কিছু, অনেক কিছু কঠিন কিছু, বাট ইটস নাথিং, কিছুই না। জাস্ট একটু টাইম দিতে হয়, একটু একটু প্র্যাকটিস করতে পারলে বাকি জায়গাটা অটোমেটিক্যালি হাতে চলে আসে। জানি না এর থেকে আর কিভাবে আপনাকে মোটিভেট করবো বা বোঝাবো। বাট কেউ কি কোনো কিছু বুঝতে পারছেন আমি যা বলছি? কথা বলা কঠিন না, সেন্স বুঝতে হয়, বাংলা অর্থ বুঝতে হয়, কোন টাইম কোন টেন্স ব্যবহার করবো এটা বোঝা যায়, প্যাসেজ পড়লে বোঝা যায়। আর সেটা বুঝে যদি ব্যবহার করতে পারেন, সাবজেক্টের পর টেন্সের স্ট্রাকচার বসান বা মডেলের স্ট্রাকচার বসান বা প্যাসিভের স্ট্রাকচার বসান, সেটা বসানোর পর যে কাজটা, যে অ্যাক্টিভিটিস, যে ভার্ব, সেটা বসাতে হয়, তাহলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। জাস্ট এইভাবে আগে নিজেরা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা না করলে জায়গাটা কিন্তু সত্যিকার অর্থে বোঝা যায় না, নিজের চেষ্টাটা করতেই হয়। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, এই কথাটা আমি বারবার বলি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, অবশ্যই আপনি ঠিকই বলছেন স্যার। তাহলে এই টপিক গুলো আমি দিয়ে দিলে আপনারা কি একটু প্র্যাকটিস করতে পারবেন, একটু টাইম দিতে পারবেন এখানে? জি, অবশ্যই। একটু তৈরি করার চেষ্টা করে দেখেন।
আপনারা পারেন কিনা। ঈদের ছুটি থাকবে, সবই থাকবে, ঘুরবেন ফিরবেন, সবকিছুই করবেন, বাট এইটাকে স্কিপ করে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি সত্যিকার অর্থে শিখতে চান, আপনাকে এখানে একটা চ্যালেঞ্জ দিতে হবে। আপনার ব্রেইনে ইংলিশের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে আই উইল স্পিক ইংলিশ, I have to speak English at any cost. For that reason, always you have to create an environment of this language, of English language, in your own brain. Whatever you are doing every single day, what kinds of activities you are performing every single day, what kinds of conversation you are making with your husband, wife, family members, others, friends, colleagues, or in different kinds of situation. জাস্ট ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ। আপনি একজনের সাথে কথা বলছেন বাংলায়, ফর এক্সাম্পল আপনার একজন কলিগস, তার নাম রহিম। আপনি তাকে বলছেন যে রহিম সাহেব, আজ কখন অফিসে যাবেন? সে বলছে সকাল 9টায়। আপনি কোথায় আছেন? আপনি বলছেন যে আমি তো বাসায়, আমি এখনই বের হচ্ছি। মনে করেন এই কথাগুলো আপনি তার সাথে বললেন। আপনি আমার কাছে একটা ইংলিশ কোর্স করছেন, আপনি ভর্তি হয়েছেন, আপনার ব্রেনে এটা রাখতে হবে যে আমি রহিম সাহেবের সাথে এই কথাগুলো বললাম, এটা যদি ইংলিশে বলতাম কেমন শোনা যেত, কি হতো। এইটা ভাবতে হয়। এটা আপনি ভাবেন যে কোন টেন্সে এই কথাটা বললে হয়, কোন টেন্সে এই কথা নিলে হয়। যে রহিম সাহেব আপনি কোথায় আছেন, মিস্টার রহিম ওয়ার আর ইউ নাও, এটা আপনার ব্রেনে আসে কিনা। সে বলছে আমি তো চলে এসেছি, তো আই হ্যাভ অলরেডি কাম হিয়ার, আই হ্যাভ অলরেডি রিচড দেয়ার, আই হ্যাভ অলরেডি অ্যারাইভ। এবার সে আপনাকে বলছে আপনি কোথায় আছেন, ওয়ার আর ইউ নাও। আপনি বলছেন আমি বাড়িতে, আই এম অ্যাট হোম, আমি এখনই বের হচ্ছি। হ্যাঁ, সো আই এম গেটিং রেডি রাইট নাও। সো এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো আপনি ব্রেনে নিয়ে আসতে পারেন কিনা। যদি না পারেন, তাহলে কোন জায়গার সমস্যার কারণে আপনি যে কথাটা ভাবছেন, যে কনভারসেশনটা আপনার আশেপাশে মানুষের সাথে করছেন, কোন জায়গার সমস্যার কারণে আপনি সেটা পারছেন পারছেন না, এটা নিজেই আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যদি এই যে কথাগুলো আমি এইমাত্র বললাম, এই ভাবনাটা যদি আপনার ব্রেনে আসে, ভাবনার জায়গাটা যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোথায়। আমরা এগুলো নিয়েই আসি না, আমরা ভাবিই না, করিই না, এই জন্য পারি না। এটা ভাবতে হবে, এই সিচুয়েশনটা তৈরি করতে হবে নিজের ভিতরে। দেখবেন একবার যদি আপনি পথ পেয়ে যান, একবার যদি আপনি ওয়েটা বুঝতে পারেন যে এই সমস্যার কারণে আমি পারছি না, জাস্ট এই জায়গাটাতে আমাকে একটু ডেভেলপ করতে হবে। একবার একটা টেন্স আপনি পারেন, বাকি 5টা টেন্স অটোমেটিক্যালি পারবেন। একবার একটা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, বাকি 4টা টপিকের উপর অটোমেটিক্যালি প্রেজেন্টেশন দিতে পারবেন, স্পিকিং করতে পারবেন। একবার একটা রাইটিং, মানে 5টা কোশ্চেন আপনি সলভ করেন লিখে লিখে, বাকি 5টা কোশ্চেন, 10টা কোশ্চেন আরো সহজে সলভ করতে পারবেন। এটা তো আগের দিন একটা এক্সাম্পলের মাধ্যমে বলছিলাম। সো এটা হচ্ছে মেইন বিষয়। এই জায়গাটার উপর আপনাদেরকে ফোকাস করতে হবে। তাহলে আমি এই টপিকগুলো দিয়ে দিলে আপনারা এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। আমার জন্য বসে থাকবেন না, আমি কিছুই না। আমি আপনাকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি, সঠিক একটা সেন্স, সঠিক একটা স্ট্র্যাটেজি, সঠিক কয়েকটা টেকনিক আমি দেখাতে পারি, বাট আসল কাজটা আপনার। ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে, আইডিয়া আপনার ব্রেইন দিয়ে জেনারেট করতে হবে, স্পিকিং আপনাকে করতে হবে, রিয়েল লাইফে আপনাকে পারফর্ম করতে হবে। এর জন্যই আপনি ইংলিশ শিখছেন, আমার জন্য না, নিজের জন্য। সো এটা আপনাকে ভাবতে হবে, এটা হচ্ছে বিষয়। সো এটা গেল একটা part।